ভোট দেন, আমরা আপনার জন্য করব। আপনি কি? আমি তো দেশের সাধারণ নাগরিক। আপনি এসে যে আমার বলতেছেন ভোট দেন আপনার জন্য করব, আপনি কি? আমি সেটা বলছি, বাংলাদেশের রাজনীতিদের সঙ্গ হইলেই আপনি আমার ভোট দেন আপনার জন্য করব, তারপরে কি করে আমাদের জানা আছে। আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ, একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে, আজকে সেই বয়ান দিচ্ছে। তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি, ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আচ্ছা, সুতরাং এটা হলো মোনাফেকের লক্ষণ। যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সোহরাব ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, সেটা ব্রেক করে আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন। যে 17 মাস পরে আমরা কেন করলাম? 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আরো অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না, কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনার বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন, তার মানে কি? আপনি তো সংসদে সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো এই কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। তাহলে আবার সংবিধানের দোহাই দেন কেন? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে, 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কোথায় স্পিকার? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমরা যখন একটা হত্যা মামলার আসামি খুঁজি, তখন লাস্ট খুঁজি উনি সবশেষে কার সাথে কথা বলেছিলেন, কিংবা সবশেষে কার সাথে রিক্সায় উঠেছিলেন। তাহলে সবশেষ স্পিকার ছিল ক্যান্টনমেন্টে। এর দাও আজকে কেন স্পিকার শূন্য আমরা অধিবেশন শুরু করলাম? বলা উচিত ছিল, বলেন নাই। 4 নম্বর আসেন, আমরা আজকের পত্রিকায় পেয়েছি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করতে চায় সরকার। সংলাপ আর ঐক্যমত্যের ভিত্তিতে, ইটস এ ভেগ টার্ম। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় নাই, কিছুই হয় নাই। এবং আপনার নির্দেশে বা আপনার অনুরোধে মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে, সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। 2টা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই। তো আপনি কিসের সংলাপের কথা বলেন? যখন সরকারটা আসলো 106 ধারা মোতাবেক, এটা তো জানেন, এবং সেখানে বলছে যখন সাংবিধানিক শূন্যতা দেখা দেয় এরকম, তখন এরকম একটা সরকার বসানো যেতে পারে। এবং সেই সরকারটা কি সরকার? প্রধানমন্ত্রী বলছিল কি? অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা কি সংবিধানে আছে? নাই। নাই। তাহলে সে সাংবিধানিক সরকার না, একটা বিশেষ সরকার যার নাম অন্তর্বর্তীকালীন সরকার। নাম্বার 2, উনি 106 ধারা মোতাবেক বসাইছেন, সাংবিধানিক শূন্যতা দেখা দিছে বইলা সুপ্রিম কোর্টের সুপারিশে। নাম্বার 3, উনি একজন অসাংবিধানিক সরকার। কে? ইউনূস সরকার, যার কথা বলছি। আচ্ছা। নাম্বার 4, উনি অনির্বাচিত সরকার, বাট জনসমর্থিত। অনির্বাচিত, অসাংবিধানিক, বাট জনসমর্থিত। দলমত নির্বিশেষে সব কীট পতঙ্গের মতো গিয়ে বঙ্গভবনে বসছে তাকে বসানোর জন্যে। বসাইয়া কারো সিনায় বল ছিল না বলার,
আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান সংবিধান মোতাবেক, কেউ উচ্চারণ করে নাই, করছিল ওতে। তার মানে কি ওই সরকারটা সাংবিধানিক না, ওই সরকারটা নির্বাচিত না, ওই সরকারটা অনির্বাচিত বাট জনসমর্থিত। সুতরাং তার কারো কাছ থেকে ওত নিতে হবে। তাই শাহাবুদ্দিন সাহেব তখন তারা যে চিফ জাস্টিস যেই ওত দিত সেই ওত নিতেন। কিন্তু আজকে যখন নির্বাচন হয়েছে গণতন্ত্রের নামে, নির্বাচনের পার্লামেন্টে ঢুকছে, তখন ডেফিনেটলি তারা বলবে আমরা ফেসিজমের দোসর, যারা তাড়াইতে চাইছিল, যাকে তাড়াইতে পারে নাই বিএনপির কারণে আর সেনাবাহিনীর কারণে, যেটা প্রেসিডেন্ট নিজে বলছে। সুতরাং তার অধীনে তার ভাষণ তারা শুনবে না। এখন আজকে অতনিতে এসে যখন আজকে যখন পার্লামেন্টে ঢুকলো, ঢোকার পরে যখন ভাষণ, তার আগেই বলছে আমরা এই ফ্যাসিস্টের দোসর যে তার ভাষণ শোনার জন্য তৈরি নয়। এখন বিএনপি যদি তার আইনে থাকে, বিএনপি একটা স্টাবলিশ দল, তাদের রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা আছে, রাষ্ট্রপতি বানাইলে ওই রাষ্ট্রপতি একই ভাষণ দিত, কারণ যে ভাষণ ইনি দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় শাহাবুদ্দিন সাহেবের রাখার মানেটা হচ্ছে এই, নাম্বার 1 আওয়ামী লীগ নিয়ে তারা হয়তো চিন্তিত আছে, নাম্বার 2 দে হ্যাভ শোন এ থাম টু জুলাই চেতনা, মুখে যাই বলুক যে তোমরা যাকে সরাইতে চাইছো তাকেই আমরা রাষ্ট্রপতি হিসেবে রাখি। গৃহীত হবে এই তো আলোচনার পরিপ্রেক্ষিতে। গৃহীত হইলে লাগে কি, সিঙ্গেল মেজরিটি বলেন আর 2/3 মেজরিটি বলেন, সবই তো সরকারের আছে। সুতরাং যারা পার্লামেন্টে আসবে বিরোধী দল, তারা হয়তো বিভিন্ন গ্রাউন্ডে, আজকে আমি যে কথাগুলো বললাম সেই প্রশ্নগুলো আনা উচিত, এটা তো ওনার ভাষণে আসে নাই। স্পিকার কোথায়, 17 মাস পর নির্বাচন, আলোচনা হওয়া উচিত, এগুলো ডেফিনেটলি হওয়া উচিত, এটা কৈফিয়ত দেওয়া উচিত। এখন সেটা করার পর এবং তাকে সমর্থন না করে আবার ওয়াকআউট করতে পারে, কারণ আপনি সমর্থন এটা তো সেকেন্ডারি, কিছু আসে যায় না। কিন্তু আমি একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমি সরকারের কতগুলো বিষয়ের দিকে আমি তাকাই। আজকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলতে একজন বিচার আছে, মন্ত্রী আছে, ওই আইন বিচার এবং সংসদে। আমরা যে এই সংসদ অধিবেশনটা হইল প্রাথমিক, আমরা কিন্তু আইনমন্ত্রীর কোথাও কোনো চেহারা দেখি নাই, কোনো বক্তব্য পাই নাই। তার রোলটা তাহলে কি? মানে আমি কেন কথাটা বললাম, অধ্যক্ষটা বসবে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রীই তো সে, সেক্ষেত্রে আমি তার তেমন কোনো উদ্যোগ আমি দেখি নাই। মানে এটা আমার কাছে মনে হয় কি, যে ভিতরে একটা লড়াই বোধহয় চলতেছে। কেন বলছি, যেমন ধরেন একটা অ্যাটর্নি জেনারেল এখনো নিয়োগ হয় নাই, অ্যাটর্নি জেনারেল কিন্তু এখনো নিয়োগ হয় নাই। বলতে পারেন যে ভারপ্রাপ্ত দিয়ে চলতেছে, তো আপনি যেখানে গভর্নর পাল্টায় ফেলাইলেন, আপনি যেখানে চিফ প্রসিকিউটর পাল্টাইলেন, রাষ্ট্রের প্রধান আইনবিদ কেন দিতে পারলেন না? এটা অন্তর্কলহ, একটা লড়াই চলতেছে মনে হয়। কেননা আমি দেখলাম আইনজীবী ফোরামের একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিতে দেখলাম আজকে ডেপুটি স্পিকার যিনি ছিলেন কায়সার কামাল ছিলেন, জয়নাল আবেদিন সাহেব ছিলেন, মাহবুদ্দিন খোকন সাহেব ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ছিলেন, বাট উনি ছিলেন না এই আইনমন্ত্রী। উনি কিন্তু লয়ের ছাত্র, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিচার বিভাগের মানে আইন ও বিচার বিভাগের মন্ত্রী উনি, ডেফিনেটলি ওনার থাকার কথা, কিন্তু থাকলেন না। এখন এটা নিয়ে আমাকে এটা দৃশ্যমান যে জিনিসটা দেখা যায়, তাতে মনে হয় কোথাও যেন একটা শীতল লড়াই চলছে। এটা তো ভালো লক্ষণ নয়। একটা সরকার যে শুরু হইলো, তাতে এটা ভালো লক্ষণ নয়। সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। ক্ষমতায় আসছে যে সরকার, শেখ হাসিনা সরকারও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনের যেভাবে ব্যবহার করতে পারছে, তার 20 ভাগের 1 ভাগও এই বিএনপি ব্যবহার করতে পারবে না। সুতরাং বিএনপি শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার কখনো হতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যে বিরোধী দলটার কথা বলা হয়েছে, আপনার 68 আর 74টা সিট নিয়ে, অন্যান্য জায়গায় বাদই দিলাম, তারা 31% ভোট পাইছে, তামাশা নয়। 31% ভোটের মালিক যারা ভোট দিছে। আর রেজওয়ানা চৌধুরীর বক্তব্যতে মনে হয়েছে যে তাদেরকে থামানো হয়েছে ক্ষমতা না আসা থেকে, ক্ষমতায় আসা থেকে তাদেরকে থামানো হয়েছে। তার ইঞ্জিনিয়ার সে বলছে সম্প্রতি, বলছে উগ্রপন্থী, প্রথম বলছে জামাতের কথা, পরে তার মানে বোঝা যায় যে তাদের স্পিড কি। 3 নম্বর হলো